আমার নাম মোহাম্মদ সিদ্দিক আলী গাজী, গ্রাম ৯ নম্বর সর ইউনিয়ন গাউরা, উপজেলা শ্যামনগর, জেলা সাতক্ষীরা। আমার এই ২০০০ সালে সুন্দরবনে মাছ ধরতে যেয়ে আমার বাঘে ধরিল। ফরেস্ট অফিসে পাস নিয়ে আমরা জঙ্গলে যাই। আমাদের এলাকার এই জেলি বাওয়ালি যারা আছে, কেউ মধু কাটে, কেউ মাছ ধরে, কেউ কাঁকড়া মারে, বিভিন্ন পেশায় জঙ্গলে যায়। তা আমি মূলত গিয়েছিলাম মাছ ধরার জন্য। বাঘের দেখা আর সাপের লেখা, এ থেকে যেন কেউ পরিত্রাণ পায় না। কিন্তু আজ আপনাদেরকে যে গল্পটা জানাবো, ২০০০ সালের আশ্বিন মাসে সিদ্দিক আলী ভাই, তাকে বাঘে আক্রমণ করেছিল, বাঘে ধরেছিল। বাঘের সাথে লড়াই করে সিদ্দিক আলী ভাই বেঁচে ফিরেছিল। সুন্দরবনে মূলত মাছ এবং কাঁকড়া শিকার করতে যেয়ে তিনি বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন, বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরেছিলেন। আজ এই পর্বে আপনাদেরকে শুনবো সাতক্ষীরার শ্যামনগর থেকে বাঘে আক্রান্ত সেই সিদ্দিক আলী ভাইয়ের গল্প। তখন ওই খাল পাটা বলে একটা জালের নাম আছে, সেই জালটা ভাটা করে গেলে ওই খালে পাইতে দিতে হয়। পাইতে দেওয়ার পরে জোয়ার যখন ভর্তি হয়ে যায়, তখন ওই মাছটা, জালটা আটকে দিলে মাছটা ওর ভিতরে থাকে। ভাটা সরে গেলে ওই মাছটা আমরা ধরি। তো ২০০০ সালে আশ্বিন মাসে আমি যখন ওই মাছ ধরতে গেছিলাম, তখন ওই জাল টাল কুটিয়ে আমরা রাত ১২টা ১টার সময় জাল টেনে দিয়েছি। দিলে ভোরের টাইমে মাছ ধরতে নামিয়েছি। আমার আব্বা ছিল সাথে, আমার ছোটো ভাই ছিল, আর আমি ছিলাম। যখন মাছ ধরতেছি তখন বাঘ ডাঙার পড়তে লাফ দিয়েছি, আমার মাথায় চড় মারিয়ে কাজপুরি ফেলে গেছি। কাজপুরি যখন ফেলে গেছে, তখন আমি নিজে বাঁচার তাগিদ দিয়ে হাত দিয়ে এরকম বাঘটা একটু ধরেছি। ধরার পরে ওই বাঘের তো ধরেন ৩-৪ মণ ওজন, ওর ওয়েটার আমি হাতে ধরে রাখতে পারিনি। লাস্টে ওর বুক আর আমার বুক একসঙ্গে মিশে যায়। মিশে যাওয়ার পরে ও খ্যাপ করে এইভাবে কামড় মারে। কামড় যখন মারিয়েছে, মারিয়ে যখন আমার ডাঙায় টেনে তুলতেছে, তখন আমার ছোটো ভাইটা ওই কাদা তুলে ওর চোখে চালিয়ে দিল। চোখে চালিয়ে মারলি ও তখন চোখ এরম ক্লিয়ার করতে যাই ওর দাঁতাতে আমি স্লিপ করলি পুড়ে যাই। এখন আমি তাড়াতাড়ি কী করে, আব্বা থাউমো করতেছে, ভাইও তো বাঘের সাথে মানে যুদ্ধ, এক কথা তিনি বাপ্পই যুদ্ধ করতে করার পরে আমার সেখানে এমন একটা অবস্থা যে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না কী করি। হঠাৎ আমি একটা বুদ্ধি করলাম যে আমি কাদা চালি মারি। কাদা চালি, আল্লাহর কি রহমত, কাদা চালিতে লাগলাম। লাগার পরে আমার মনে হয় এখানে ঘাড়ে কামড় দিয়ে যখন ভাইরে ধরেছে, আমার এই কাদা সম্ভবত ওর চোখে লাগছে। সম্ভবত কি আমার মনটাই সেটা বলে দেয়। এবার ওর ওই যখন চোখে বাঘের কাদা পড়িছে, পড়ার পরে ও এইভাবে নাড়া দিয়েছে। নাড়া দেওয়ার পরে ওই ঘাড়েতে ছাড়াই গেছে, মুখের থেকে ভাই এই ঘাট ছাড়াই গেছে। পুড়ে দেওয়ার পরে তখন আল্লাহর রহমতে আমার জ্ঞান আছে ভালো, যে ওই পা দে ঠেলা দে ওই কোন দিক যাচ্ছি আমি নিজেও জানিনি। কিছু সময় পর দেখলাম যে ওই নদীর পানি আমার মাথায় লেগে দিয়েছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার নৌকা তালি এই সাইডে হবে। এবার যখন নৌকোর বাড়ে আস্তে আস্তে গেলাম, যে যখন নৌকায় উঠতে যাচ্ছি, তখন ঘাড় কাটিয়ে যাচ্ছে, কারণ এই সাইডটা ছড়িয়ে একদম একটু থিয়ে পেছনে রক টক সব ছাড়া। তারপরে এক হাতে মাথায় এরকম উঁচু ধরলাম, ধরিয়ে নৌকার পরে উঠলাম। উঠিয়ে ছাউই দেখি আমি যে লুঙ্গিটা আমার পরা ছিল, বাঘে সব সিঁড়ি পরিষ্কার করে দিয়েছে। তারপরে ছোটো ভাইটার ইশারা করে ডাকলাম, কোথা তখন বেশি জোরে বলতে পারতি, তখন ইশারা করে ডাকলাম তোরা এদিকে আয়। তখন পরিষ্কার হয়ে গেছে। তখন আমার আব্বা আর ছোটো ভাইটা আমার নৌকোর বাড়ি আসলো, এসে আমার অবস্থার দিকে ওরা গোলা দৌড়ে দিয়ে আমার কান্নাকাটা করতেছে। তখন আমি বললাম কান্নাকাটা করিস কেন, পরে আগে নৌকোটা এখান থেকে ফিসিয়ে দিই। নৌকোটা না ফিসিয়ে দিল, ও কিন্তু পরবর্তীতে আবার এসে ধরবে, তখন কিন্তু তিনি বা পুরো ঝামেলা হয়ে যাবে। এই কথা বলতে বলতে নৌকাও পিছুই দিয়েছে, দিলি বাঘ আবার ওই ডাঙার পড়তে ওই খালে লাফ দিয়ে ঘুরিয়েছে। ঘুরে আমার যেখানে মানে ধরিল, ওই জায়গায় মাটির ভিতরে এরকম খুঁজতেছে যে আমি নেলির ভিতরে আছি কিনা। যখন না পেয়েছে, তখন ওই খালের গোড়ায় জাল পাতা ছিল, ওই জাল সব টেনে তুলিস বাঘ, টেনে তুলে জাল গালে করে ওই জাল ধরা ওই ঘাসি দিয়ে জাল কলে করে শুকুর বুঝিয়ে দিয়েছে। পরবর্তী জালি বাওয়ালিরা যারা ছিল, ফরেস্টের লোকজন ছিল, ওরা যাই ফায়ার টায়ার করে পরে জাল টালগুলো উদ্ধার করে নিয়ে আসলো। আর আমার ওখান থেকে বোটে তুলে মুন্সিগঞ্জে নিয়ে গেল। নিয়ে যেই মুন্সিগঞ্জে বিডিআর অ্যাম্বুলেন্সটা বলার সাথে সাথে ওরা গাড়ি দিল, ওইটা গাড়ি নিয়ে আমার শ্যামনগরে নিয়ে গেল।
শ্যামনগরে নিয়ে গেলে শ্যামনগর বললো কি ভাই আমরা বাঘে ধরা রুগী আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, আমরা এত রুগী পারিনি। তা কোথায় যেতে হবে? তা আপনারা নলতায় নিয়ে যান। নলতায় গেলাম, নলতায় দিয়ে বললো আমাদের স্যার ঢাকা ট্রেন নিয়ে গেছে, এখানে হবে না। তারপর কি হবে? তা বললো আপনারা সাতক্ষীরা নিয়ে যান। সাতক্ষীরা গেলাম, তখন এমন একটা বিপদ, 2000 সালে ভারতের থেকে পানি এসে গাড়ির চাকাগুলো পর্যন্ত ডুবে যাচ্ছে, গাড়ি মানে সাতক্ষীরা জেলায় কোনো চলাচল করতে হচ্ছে না ঠিক মতো, ওই টাইমে অ্যাক্সিডেন্ট। তারপর নলতায় সাতক্ষীরা হলো না। তারপর ওরা একটা পরামর্শ দিল যে আপনারা ওই খুলনা সার্জিক্যালে নিয়ে যান। খুলনা সার্জিক্যালে নিয়ে গেল, বেলা 5টার সময় আমার তুললো ওখানে। তোলার পরে ওখানে যে এত ব্যয়বহুল জায়গা তো জানতাম না। ওখানে ডাক্তার দিকে ভর্তি করে নিলে, ভর্তি করে নেওয়ার পরে 1 মাস 13 দিন ওখানে থাকার পরে প্রায় 2.5 লক্ষ টাকার মতন বিল হয়ে গেল। তখন বাড়ি আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন মাত্র 5,000 টাকা ছিল বাড়ি। তারপর গ্রামের সবগুলি সাহায্য সহানুভূতি করে ও নিয়ে গেল, নিয়ে ডাক্তারের ওখানে দিয়ে তারপর কিছু টাকা ডাক্তারের বলি দিয়ে একটু কম টম দিয়ে ওখান থেকে রিলিজ করিয়ে তারপর বাড়ি আসলাম। বাড়ি এসে ঢাকা মেডিকেলে গেলাম যে প্লাস্টিক সার্জারি করা যায় কিনা, তালে কানের তালা তো নষ্ট হয়ে গেছে, কেউ যদি আমার ডাইনি তা আমি চলে যাই ভাই। আর চোখেরটা ঠিক মতন বোঝে না, ডাইন চোখটা যখন ঝড় বাতাস হয়, যখন ধুলোবালি ওঠে, তখন আমার এই চোখটা ডাইন হাত দিয়ে এরকম চাবি ধরতে হয়, নাহলে চোখ বোঝে না। এই ছিঁড়ি ফেলে গেছে নলি মেরি, যার পরে এই রগগুলো নষ্ট হয়ে গেছে। সেইখান থেকে বাড়ি আসি। বাড়ি আসার পরে বিভিন্ন এনজিও, সাংবাদিক, বিভিন্ন মিডিয়ার লোকজন কত 6-6 বার আমার এই সাক্ষাৎকার নিয়েছে, তোমার ছবিটা উঠিয়ে নিয়ে গেছে। বিদেশি লোকজন পর্যন্ত এসে ছবিটা উঠিয়ে নিয়ে গেছে। মূলত আমি কোনো কিছু এখনও কোনো এনজিওর মাধ্যমে হোক কি সরকারের মাধ্যমে হোক কোনো সাহায্য সহানুভূতি আমি পাইনি। আর এখন এই কানের তালা তো নষ্ট হয়ে গেছে, এই গনমুক্তক আসলে তখন জ্বালা যন্ত্রণা করে। বাঘের যে নলিতে দাঁতে যে বিষ, এই বিষ এখনও পর্যন্ত সারিনি, জ্বালা যন্ত্রণা হয়, এখনও ওষুধ পানি খাই। আসলে কেউ সেভাবে মানে আমরা গরিব মানুষ তো সেইভাবে কেউ খেয়াল করে না, মূল্যায়ন করে না। বিনিময়ে শুধু সাক্ষাৎকার নিয়ে যায়, ছবি উঠিয়ে নিয়ে যায়, তা কোনো কিছু আমাদের হয় না। এই 2 যুগ হয়ে যাচ্ছে, 2 যুগের ভিতরে কোনো কিছু আমরা সাহায্য সহানুভূতি বিশেষ করে আমি পাইনি, কোনো সরকারের মাধ্যমে পাইনি, কোনো এনজিওর মাধ্যমে পাইনি, কোনো মিডিয়া কোনো কিছু একটা পাইনি। এই এখন প্রতিবন্ধী হয়ে ঘরে রয়েছি, তারপরেও জঙ্গলে যাই, ছেলেমেয়েরা জাতি দিতে চায় না, তারপরও যাই, কী করো, বাবার তো জায়গা জমি নেই। কিন্তু জঙ্গলের ভিতরে যেই একটা সমস্যা, কেউ যদি আমার ডাইনি তা আমি চলে যাই বাই, কারণ তালাটা তো নষ্ট হয়ে গেছে। তা মেডিকেলে গেলাম, মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলের ডাক্তার বললো তোমার 4-5 লক্ষ টাকা খরচ হবে, কানার তালা বিদেশের থেকে নতুন তালা নিয়ে তালা লাগিয়ে হবে। কিন্তু সে পয়সা আমরা আর ম্যানেজ করতে পারিনি, যার ফলে এইভাবে জীবনটা চলতেছে।